আসসালামু আলাইকুম। আমরা গত ক্লাসে দেখেছিলাম কাজ, ক্ষমতা ও শক্তি অধ্যায়ের ৬২ নং প্রশ্ন পর্যন্ত। আজকে আমরা দেখব ৬৩ নং বোর্ড প্রশ্ন থেকে বাকি প্রশ্নগুলো সমাধান। ৬৩ নং প্রশ্ন বলা রয়েছে, গতিশীল বস্তুর বেগ 2/3 হলে গতিশক্তি কত গুণ হবে? আমরা জানি যে বেগ যদি 2/3 হয়, অর্থাৎ 2/3 এরকম যদি হয়, 2/3 হয়, তাহলে গতিশক্তি কত হবে? আমরা জানি যে বেগের সাথে গতিশক্তির সম্পর্ক হচ্ছে বর্গের সমানুপাতিক। এই জন্য গতিশক্তি হবে আমাদের 4/9, অর্থাৎ 4/9 গুণ কিন্তু গতিশক্তি হবে। অর্থাৎ এই গ নাম্বার যে অপশনটি ছিল এটি কিন্তু হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। কারণ আমরা জানি যে একে হচ্ছে এই ব্যাগের বর্গের সমানুপাতিক। এই জন্য ব্যাগ যদি 2/3 হয় তাহলে এর বর্গের সমানুপাতিক হলে গতিশক্তি হবে 4/9 গুণ। অর্থাৎ গই হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখব প্রশ্ন নম্বর 64 নং প্রশ্ন বলা রয়েছে, দুটি বস্তুর গতিশক্তি সমান, প্রথমটির ভর অন্যটির 4 গুণ হলে এদের ভরবেগের অনুপাত কত? এই 64 নং প্রশ্নের মধ্যে যেহেতু তাদের গতিশক্তি সমান বলা হয়েছে, আমরা লিখতে পারি ek1 ডিভাইড বাই ek2, অর্থাৎ প্রথম ক্ষেত্রে গতিশক্তি এবং দ্বিতীয় ক্ষেত্রে গতিশক্তির অনুপাত ek1 এবং ek2 সমান। আমরা প্রথম ক্ষেত্রে যে গতিশক্তির সূত্রটি জানি সেটি আমরা জানি p1 স্কয়ার ডিভাইড বাই হচ্ছে 2 ইন্টু m। m এর মান হচ্ছে এক্ষেত্রে 4m। m এর মান 4m হবে এই জন্যই কারণ বলছে যে প্রথমটির ভর অন্যটির 4 গুণ, অর্থাৎ অন্যটি যদি m হয়ে থাকে তাহলে প্রথমটির ভর হচ্ছে অন্যটির 4 গুণ। আমরা যদি দেখি যে প্রথমটির ভর যদি আমাদের m1 হয়ে থাকে এবং অন্যটির ভর যদি m হয়ে থাকে, তাহলে আমাদের প্রশ্নের মধ্যে বলা রয়েছে প্রথমটির ভর অন্যটির 4 গুণ। এই জন্য প্রথমটির ভর m1 যদি হয়ে থাকে আর অন্যটির ভর যদি m হয়ে থাকে, এই প্রথমটির ভর হচ্ছে অন্যটির 4 গুণ। এই জন্য হচ্ছে প্রথমটির ভর হচ্ছে অন্যটির 4 গুণ। সুতরাং m1 সমান 4m লিখতে পারি, যে এখানে আমরা লিখেছি m1 সমান 4m। এখন আমরা দেখতে পাচ্ছি এটি যেহেতু প্রথম ক্ষেত্রে, এই জন্য আমরা লিখবো p1 স্কয়ার ডিভাইড বাই 2m। m এর মান কিন্তু এক্ষেত্রে হচ্ছে আমাদের 4m। ঠিক একইভাবে দ্বিতীয় ক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা আমরা পাবো p2 স্কয়ার ডিভাইড বাই হচ্ছে 2m। এক্ষেত্রে m বলতে হচ্ছে শুধু m, অর্থাৎ অন্যটির ভর যদি m হয় এবং প্রথমটির ভর হচ্ছে অন্যটির 4 গুণ। এটি কিন্তু অপশনের মধ্যে বলা রয়েছে। এখন এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, তাহলে আমরা ইচ্ছা করলে এখান থেকে কাটাকাটি করতে পারি। এখানে এই p1 এর স্কয়ারের নিচে রয়েছে 2, এক্ষেত্রে আমার p2 স্কয়ার নিচে রয়েছে 2, তাহলে নিচে এটার নিচেরটা এবং এটার নিচেরটা কাটা দেওয়া যায়। এক্ষেত্রে এখানে রয়েছে আমাদের m, এখানে রয়েছে আমাদের m, এটাও কিন্তু কাটা দেওয়া যায়। তাহলে আমাদের এখানে থাকলো আমাদের p1 স্কয়ার। এখন এখানে আমাদের থাকলো p1 স্কয়ার ডিভাইড বাই 4। এই যে এখানে 4 রয়েছে, তাহলে p1 স্কয়ার ডিভাইড বাই 4, এবং নিচে আমাদের শুধু থাকলো p2 স্কয়ার, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি 1 বাই p2 স্কয়ার। অর্থাৎ আমরা কিন্তু এটা কিন্তু লিখতে পারি 1 বাই p2 স্কয়ার। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যেহেতু ek1 এবং ek2 এই প্রশ্নের মধ্যে যেহেতু বলা হয়েছে দুটি গতিশক্তি সমান, এই গতিশক্তি যেহেতু সমান এই জন্য আমরা এটা সমান আমরা 1 লিখতে পারি। অর্থাৎ এটা যেহেতু সমান তাহলে এটা যদি চলে যায় তাহলে আমাদের থাকলো 1 সমান আমরা লিখতে পারি p1 ডিভাইড বাই হচ্ছে p2। এক্ষেত্রে আমরা হোল স্কয়ার লিখতে পারি, আর এখানে আমরা লিখতে পারি 1/4। এটা কিন্তু আমরা লিখতে পারি। এখন এখান থেকে আমরা যেটা পাবো সেটা পাবো p1 ডিভাইড বাই হচ্ছে p2 স্কয়ার সমান আমরা লিখতে পারি 4। সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে p1 ডিভাইড বাই p2 সমান হচ্ছে √4। এই √4 কে যদি আমরা রুট করি তাহলে আমরা পাবো 2। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে p1 অনুপাত এই p2 যদি আমরা দেখি তাহলে সেটা হচ্ছে 2:1, অর্থাৎ এই ভরবেগের অনুপাত হচ্ছে 2:1। এটি কিন্তু হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। সুতরাং আমরা দেখতে পাচ্ছি 2:1 হচ্ছে আমাদের ক নম্বর যে অপশনটি ছিল এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখব প্রশ্ন নম্বর 65 নং প্রশ্নে বলা রয়েছে, কোন একটি বস্তু কণার গতিশক্তি ইকে এবং ভরবেগ পি এর মধ্যকার লেখচিত্র কোনটি? আমরা জানি যে গতিশক্তি এবং ভরবেগ এর মধ্যে যে সূত্রটি রয়েছে সেটি ইকে সমানুপাতিক আমরা বলতে পারি পি স্কয়ার। অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে গতিশক্তি এবং ভরবেগের মধ্যে যে সম্পর্কটি রয়েছে, এক্ষেত্রে যেহেতু আমাদের পাওয়ার হিসেবে আছে এজন্য এটি হবে পরাবৃত্ত এবং ঊর্ধ্বগামী গ্রাফ। অর্থাৎ এই আমরা দেখতে পাচ্ছি যে গ্রাফটি হচ্ছে এরকম, এদিক বরাবর যদি গতিশক্তি আমরা নিয়ে থাকি তাহলে এদিক বরাবর গতিশক্তি যদি আমরা নিয়ে থাকি, তাই এদিক বরাবর যদি ভরবেগ নিয়ে থাকি তাহলে গ্রাফটি হবে এরকম পরাবৃত্ত আকৃতির। অর্থাৎ ক নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখবো প্রশ্ন নম্বর 66 নং প্রশ্ন বলা রয়েছে, কোন বস্তুকে ভূমি হতে খাড়া উপর দিকে নিক্ষেপ করার কিছু সময় পর আবার ভূমিতে ফিরে এলো, উচ্চতা বনাম গতিশক্তি এর লেখচিত্র কোনটি নির্দেশ করে? আমরা জানি যে একটি বস্তুকে যদি উপর দিকে নিক্ষেপ করা হয় তখন কিন্তু ধীরে ধীরে তার গতিশক্তি কমতে থাকে। এই জন্য গতিশক্তি কমতে থাকলে কিন্তু উচ্চতা বাড়ার সাথে সাথে গতিশক্তি কমতে থাকে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি উচ্চতা বাড়ার সাথে সাথে গতিশক্তি কিন্তু আমাদের
হ্রাস পাচ্ছে, সুতরাং এই গ্রাফটি কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর আমরা যখন দেখব বস্তুটি যখন সর্বোচ্চ উচ্চতা উঠে গেল, অর্থাৎ এই যে উচ্চতা যখন উঠে গেল, তখন কিন্তু গতিশক্তির মান কিন্তু শূন্য হবে, গতিশক্তির মান শূন্য। আবার বস্তুটি যখন এইখান থেকে যখন পড়া শুরু করবে, তখন কিন্তু ধীরে ধীরে তার গতিশক্তির মান বাড়বে, অর্থাৎ সেক্ষেত্রে বস্তুটি যখন আবার নিচের দিকে পড়া শুরু করবে, অর্থাৎ আগে যে দিকে গেছিল এখন যদি বস্তুটি বিপরীত দিকে যদি চলাচল শুরু করে, অর্থাৎ নিচের দিকে যদি উচ্চতা বাড়তে থাকে, তখন কিন্তু তার গতিশক্তি নিচের দিকে বাড়তে থাকবে, অর্থাৎ এই গতিশক্তি কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে। সুতরাং আমরা বলতে পারি যে খ নাম্বার যে অপশনটি রয়েছে এটি কিন্তু হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখব প্রশ্ন নম্বর 67 নং প্রশ্নে বলা রয়েছে 2 কেজি ভরের একটি বস্তুর গতিশক্তি 1 জুল হলে এর ভরবেগ কত? আমরা জানি যে গতিশক্তি যেহেতু দেওয়া রয়েছে আর ভরবেগ চেয়েছে, তাহলে ভরবেগের সাথে গতিশক্তির একটি সম্পর্ক রয়েছে, সেটা আমরা জানি 2m ইকে। আমরা কিন্তু এই সূত্রটি জানি যে ভরবেগের সাথে গতিশক্তির সম্পর্ক সূত্র হচ্ছে 2m ইকে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 2m, m এর মান দেওয়া রয়েছে আমাদের 2 কেজি এবং গতিশক্তি দেওয়া রয়েছে আমাদের 1 জুল, তাহলে 1। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে সেটা হচ্ছে √4 এবং √4 এর মান হচ্ছে শুধু 2, অর্থাৎ তার ভরবেগ হচ্ছে 2 কেজি মিটার পার সেকেন্ড, অর্থাৎ ক নম্বর অপশন হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখব প্রশ্ন নম্বর 68 নং প্রশ্নে বলা রয়েছে গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক কোনটি? গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো, আমরা জানি যে ইকে সমান পি স্কোয়ার বাই 2m, আমরা কিন্তু এটি জানি ইকে সমান পি স্কোয়ার বাই 2m। এখানে এই ইকে এর পরিবর্তে গতিশক্তিকে কে দ্বারা প্রকাশ করা হয়েছে, সুতরাং আমরা বলতে পারি কে সমান পি স্কোয়ার বাই 2m। আমরা দেখতে পাচ্ছি এই ঘ নাম্বার যে অপশনটি রয়েছে কে সমান পি স্কোয়ার বাই 2m, অর্থাৎ এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখব প্রশ্ন নম্বর 69 নং প্রশ্নে বলা রয়েছে 200 গ্রাম ভরে একটি বস্তু 10 মিটার উপর থেকে পড়লে ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে এর গতিশক্তি কত? তার মানে একটি 200 গ্রাম বড় বস্তু এই যখন ভূমিতে যখন পড়লো, অর্থাৎ ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে ঠিক এই মুহূর্তে তার গতিশক্তি কত? তাহলে আমরা বলতে পারবো যে বস্তুটির মধ্যে যতটুকু বিভব শক্তি রয়েছে এই সমস্ত বিভব শক্তি কিন্তু গতিশক্তিতে রূপান্তরিত হবে পড়ার পূর্ব মুহূর্তে, এই জন্য তার বিভব শক্তি কিন্তু তার গতিশক্তি এর সমান হবে। এই জন্য আমরা যেটা লিখতে পারবো যে এক্ষেত্রে বস্তুটির মধ্যে মোট বিভব শক্তি ছিল mgh। এক্ষেত্রে m এর মান আমাদের দেয়া আছে 200 গ্রাম, 200 গ্রামকে যদি কেজি বানাই তাহলে 0.2, আর যে মান আমরা জানি 9.8, আর উচ্চতা দেওয়া রয়েছে আমাদের 10 মিটার। তাহলে এটিকে যদি আমরা গুণ দেই তাহলে আমরা পাবো 19.6, অর্থাৎ 19.6 জুল। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে ক নাম্বার যে অপশনটি ছিল এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখব প্রশ্ন নম্বর 70 নং প্রশ্নে বলা রয়েছে গতিশীল বস্তুর বেগ দ্বিগুণ হলে গতিশক্তি কত হবে? আমরা জানি যে গতিশক্তি হচ্ছে বেগের বর্গের সমানুপাতিক, এই জন্য বেগ যদি দ্বিগুণ হয় তার মানে গতিশক্তি হবে 4 গুণ, অর্থাৎ 2 দুগুণে 4 হবে, অর্থাৎ ঘ নম্বর যে অপশন ছিল এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখব প্রশ্ন নম্বর 71 নং প্রশ্নে বলা রয়েছে কোন বস্তুর গতিশক্তি 300% বৃদ্ধি করলে এর ভরবেগ বৃদ্ধি পাবে কত? আমাদের মনে রাখতে হবে যে গতিশক্তি 300% মানে সেটি হচ্ছে 3 গুণ, অর্থাৎ 3 গুণ বৃদ্ধি করতে হবে। 300% মানে হচ্ছে 3 গুণ, 400% মানে হচ্ছে 4 গুণ। সেক্ষেত্রে গতিশক্তি 300% বৃদ্ধি করলে এর ভরবেগ কতটুকু বৃদ্ধি পাবে? আমরা ধরি শুরুতে ভরবেগ ছিল p1, শুরুতে ভরবেগ যদি p1 যদি থেকে থাকে তাহলে আমরা লিখতে পারি যে ভরবেগের সূত্র p1 সমান লিখতে পারি p সমান আমরা জানি 2m ইকে, অর্থাৎ এক্ষেত্রে প্রথম ক্ষেত্রে গতিশক্তি ছিল ইকে1। এখন যেহেতু গতিশক্তি 3 গুণ বৃদ্ধি করেছে তাহলে ভরবেগ চেঞ্জ হয়ে যাবে, তাহলে গতিশক্তি যদি এই 300% এই বৃদ্ধি করা হয় তাহলে তখন ভরবেগ কত হবে এটি কিন্তু আমাদের চেয়েছে যে ভরবেগ তখন কত বৃদ্ধি পাবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে ভরবেগ যখন p2, অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে ভরবেগ যখন p2, সেক্ষেত্রে আমরা লিখতে পারি 2m ইকে2, 2m ইকে2। এক্ষেত্রে আমরা একটু খেয়াল করব এই ইকে1 আমরা যেটা দেখতে পাচ্ছি ইকে1 হচ্ছে প্রথম ক্ষেত্রে গতিশক্তি এবং ইকে2 হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে গতিশক্তি। সুতরাং আমরা লিখতে পারি যে দ্বিতীয় ক্ষেত্রে যে গতিশক্তিটি ছিল এটি ছিল প্রথম ক্ষেত্রে ছিল আমাদের ইকে1 এবং দ্বিতীয় ক্ষেত্রে ছিল 300 গুণ, মানে 3 গুণ, অর্থাৎ 3 ইকে1 কিন্তু এটি আমাদের বৃদ্ধি পেয়েছে। গতিশক্তি 300% মানে 3 গুণ, সুতরাং আগে ছিল ইকে1 এর সাথে 3 গুণ বৃদ্ধি পেয়েছে, তাহলে ইকে2 এর মান আমরা পেলাম 4 ইকে1, এটা কিন্তু আমরা পেলাম 4 ইকে1। এখন আমরা যদি দেখি যে এই 4 ইকে1 যেহেতু আমরা এখানে পেয়েছি, এই 4 ইকে1 এর মানটা আমরা ইকে2 এর জায়গায় বসাবো। যদি এখানে যদি বসাই তাহলে আমরা লিখতে পারি 2m ইন্টু 4 ইকে1, এটা কিন্তু আমরা লিখতে পাবো। এখন আমরা দেখতে পাচ্ছি যে 4 ইকে1, এই 4 কে যদি রুট করি তাহলে সামনে আমাদের 2 চলে আসে, তাহলে 2 যদি চলে আসে এটাকে রুট করার পরে 2 চলে আসলো, তারপর এখানে থাকলো 2m ইকে1,
আমাদের কিন্তু এটা কিন্তু থাকলো। এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে 2m ইকুয়াল 1 যেহেতু, এখন আমরা এই 2m ইকুয়াল 1 পরিবর্তে কিন্তু 2p1 লিখতে পারি, কেননা 2m ইকুয়াল 1, এই যে 2m ইকুয়াল 1 পরিবর্তে আমরা পেয়েছি p1, সুতরাং এটার পরিবর্তে আমরা p1 লিখতে পারি। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে p2 সমান 2p1। এক্ষেত্রে আমাদের প্রশ্নে বলা রয়েছে যে ভরবেগ শতকরা কত পার্সেন্ট বৃদ্ধি পাবে। এই ভরবেগ যদি শতকরা কত পার্সেন্ট যদি বৃদ্ধি পায়, এটা যদি আমরা বের করি, তাহলে আমরা লিখতে পারি যে ভরবেগ শতকরা বৃদ্ধি পাবে 2p1 মাইনাস হচ্ছে p1, অর্থাৎ ভরবেগের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় ক্ষেত্রে ভরবেগ ছিল 2p1, অর্থাৎ p2 এর মান ছিল 2p1। এই 2p1 থেকে আমাদের আদি ভরবেগটা বাদ দিতে হবে, তাহলে 2p1 থেকে p1 চলে গেছে, আর আগে ছিল p1 ইনটু হচ্ছে 100%। এখন এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা উপরে পেয়েছি p1 এবং নিচে পেয়েছি আমাদের p1, এখানে রয়েছে আমাদের 100%। এক্ষেত্রে p1 যদি চলে যায় তাহলে থাকলো আমাদের শুধু 100%। সুতরাং এই 100% হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। সুতরাং আমরা যদি দেখি এই ক নাম্বার যে অপশনটি রয়েছে, এই কয় হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখব প্রশ্ন নম্বর 72 নং প্রশ্নে বলা রয়েছে 100 কেজি ভরে একটি বস্তুর ভরবেগ 200 কেজি মিটার/সেকেন্ড হলে এর গতিশক্তি কত। আমরা জানি যে গতিশক্তি E কে সমান হাফ এম বি স্কোয়ার, অথবা আমরা জানি যে পি স্কোয়ার বাই 2m। যদি ভরবেগ দেওয়া থাকে তাহলে আমরা জানি গতিশক্তি E কে সমান পি স্কোয়ার বাই 2m। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের চেয়েছে গতিশক্তি। আমরা যদি এই পি হচ্ছে ভরবেগ, ভরবেগ যদি 200 পি স্কোয়ার রয়েছে, তাহলে 200 স্কোয়ার ভাগ হচ্ছে 2m, আর m হচ্ছে ভর, ভর ছিল আমাদের 100 কেজি, তাহলে 2 ইন্টু 100। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 200 জুল, অর্থাৎ ঘ নম্বর অপশনটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর হচ্ছে প্রশ্ন নম্বর 73 নং প্রশ্নে বলা রয়েছে কোন বস্তুর উপর একই সময় একাধিক বল ক্রিয়া করলে যদি লব্ধি শূন্য হয় তবে স্থির থাকবে কোনটি। আমরা জানি যে একটি বস্তুর উপর যদি একাধিক বল যদি ক্রিয়া করে, অর্থাৎ একটি বস্তুর উপর একাধিক বল যদি ক্রিয়া করে, সেক্ষেত্রে এই বস্তুটির ক্ষেত্রে লব্ধি শূন্য হয় তবে স্থির থাকবে কোনটি। সেক্ষেত্রে যদি বস্তুটির টোটাল লব্ধি যদি শূন্য হয় তাহলে বস্তুটির যে অবস্থায় আছে সে অবস্থায় থাকবে। যদি বস্তুটির ত্বরণ থাকে তাহলে বস্তুটির ত্বরণ কিন্তু স্থির থাকবে, অর্থাৎ লব্ধি বল শূন্য হলে বস্তুটি শুরুতে ত্বরণ থাকলে তার ত্বরণটা কি স্থির থাকবে, অর্থাৎ এটি কিন্তু সত্য। তারপর বস্তুটির ক্ষেত্রে যদি লব্ধি বল শূন্য হয়, শুরুতে যদি গতিশক্তি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তার গতিশক্তি স্থির থাকবে, এবং ভরবেগ শুরুতে যা ছিল দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু ভরবেগ তাই থাকবে, অর্থাৎ 1, 2, 3 নং হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। সুতরাং গ হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখবো প্রশ্ন নম্বর 74 নং প্রশ্নে বলা রয়েছে কাজ শক্তি উপপাদ্য অনুসারে কৃত কাজ নিচের কোন রাশিটির পরিবর্তনের সমান। আমরা জানি যে কাজ শক্তি উপপাদ্য অনুসারে কৃত কাজ হচ্ছে গতিশক্তির পরিবর্তনের সমান, অর্থাৎ ইকে সমান আমরা বলতে পারি কৃত কাজ, অর্থাৎ ডব্লিউ সমান আমরা লিখতে পারি কি ইকে, গতিশক্তি পরিবর্তন কৃত কাজের সমান। তারপর আমরা দেখবো প্রশ্ন নম্বর 75 বলা রয়েছে একটি হালকা ও ভারী বস্তুর ক্ষেত্রে উভয়ের ভরবেগ সমান হতে পারে। একটি হালকা এবং একটি ভারী বস্তুর ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে উভয়ের ভরবেগ সমান হতে পারে, এই কথাটি সত্য, এবং উভয়ের গতিশক্তি সমান হতে পারে, এই কথাটিও কিন্তু সত্য। ভরবেগ এবং গতিশক্তি এই দুটি কিন্তু সমান হতে পারে হালকা এবং ভারী বস্তুর ক্ষেত্রে। তারপর এদের গতিশক্তি সমান হলে হালকা বস্তুর ভরবেগ বেশি হবে। এদের গতিশক্তি যদি সমান হয়, তাহলে হালকা বস্তুর ভরবেগ বেশি হবে না, এটি কিন্তু সত্য নয়। ভারী বস্তুর ভরবেগ বেশি হবে। এখানে বলা রয়েছে হালকা বস্তুর ভরবেগ বেশি হবে, এটি কিন্তু সত্য নয়। এখানে ভারী বস্তুর ভরবেগ বেশি হবে যদি এদের গতিশক্তি সমান হয়। সুতরাং আমরা বলতে পারি 1 এবং 2 নং হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, ক হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখবো প্রশ্ন নম্বর 76 নং প্রশ্নে বলা রয়েছে আদর্শ স্প্রিং এর জন্য বিভব শক্তি ইউ এবং সম্প্রসারণ এক্স এর মধ্যকার লেখচিত্র কোনটি। আমরা জানি যে আদর্শ স্প্রিং এর ক্ষেত্রে বিভব শক্তি এর সাথে সম্প্রসারণের যে লেখচিত্র সেটি কিন্তু হচ্ছে বর্গের সমানুপাতিক, অর্থাৎ বর্গের সমানুপাতিক যদি থাকে সেটি রাখতে হবে এরকম ঊর্ধ্বমুখী এবং বাঁকা, অর্থাৎ এই ঘ নাম্বার যে অপশনটি রয়েছে এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর হচ্ছে প্রশ্ন নম্বর 77 নং প্রশ্নে বলা রয়েছে মহাকর্ষীয় বিভব শক্তি ও উচ্চতার লেখচিত্রের ঢাল কি নির্দেশ করে। মহাকর্ষীয় বিভব শক্তি ও উচ্চতার লেখচিত্রের ঢাল, যদি এরকম কোনো কিছুর ক্ষেত্রে ঢাল যদি কথাটা বলা থাকে, তাহলে আমরা এই বিভব শক্তিকে, অর্থাৎ বিভব শক্তি হচ্ছে mgh এবং উচ্চতা হচ্ছে আমাদের এইচ, এদেরকে যদি আমরা ভাগ করি তাহলে এইচ এর যদি চলে যায় তাহলে আমাদের থাকে হচ্ছে mg। এই mg কি নির্দেশ করতেছে, mg কিন্তু অভিকর্ষীয় বল নির্দেশ করতেছে, অর্থাৎ মহাকর্ষীয় বিভব শক্তি ও উচ্চতার লেখচিত্রের ঢাল কি নির্দেশ করে, সেটি অভিকর্ষীয় বল নির্দেশ করে। তারপর আমরা দেখবো 78 নং প্রশ্নটি, এটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 78 নং প্রশ্ন বলা রয়েছে কোন স্প্রিংকে 2 সেন্টিমিটার প্রসারিত করলে সঞ্চিত বিভব শক্তি ইউ, এটিকে 10 সেন্টিমিটার প্রসারিত করলে সঞ্চিত বিভব শক্তি কত।
তাহলে আমাদের যেহেতু প্রথম ক্ষেত্রে 2 সেন্টিমিটার প্রসারিত করলে সঞ্চিত বিভব শক্তির মান যেহেতু ইউ দেওয়া রয়েছে, এখান থেকে আমাদের স্প্রিং ধ্রুবকটি বের করে নিতে হবে। আমরা যদি প্রথম ক্ষেত্রে স্প্রিং ধ্রুবকটি যদি বের করে নিই, তাহলে আমরা লিখতে পারি ইউ সমান হাফ কে এক্স স্কোয়ার। এটা কিন্তু আমরা লিখতে পারি। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ইউ সমান হাফ কে, এক্ষেত্রে আমরা কে এর মানটা বের করব। এক্স হচ্ছে এই সম্প্রসারণ, এক্ষেত্রে হচ্ছে 2 সেন্টিমিটার। এই 2 সেন্টিমিটারকে আমরা যদি একটু হিসাব করি যে 2 সেন্টিমিটার, সেক্ষেত্রে হচ্ছে 2 স্কোয়ার হবে, কেননা এক্স এর মান 2 হলে স্কোয়ার রয়েছে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে হাফ ইন্টু হচ্ছে কে ইন্টু হচ্ছে 4। এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, তাহলে এখান থেকে কিন্তু আমরা লিখতে পারবো এই 2 এবং যদি 4 দ্বারা কাটি তাহলে আমাদের থাকলো 2। এক্ষেত্রে আমরা ইউ সমান লিখতে পারবো 2k। এক্ষেত্রে ইউ সমান যেহেতু 2k, তাহলে আমরা কে সমান কিন্তু লিখতে পারবো আমরা ইউ বাই 2। এই ইউ বাই 2 এটি হচ্ছে আমাদের স্প্রিং ধ্রুবক। এখন দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখব যে এটা প্রথম ক্ষেত্রে চলে গেল। এখন দ্বিতীয় ক্ষেত্রে শক্তি যদি আমাদের ইউ প্রাইম হয়ে থাকে, এখন বলছে এটিকে 10 সেন্টিমিটার প্রসারিত করতে সঞ্চিত বিভব শক্তি কত। দ্বিতীয় ক্ষেত্রে এই বিভব শক্তিটি চেয়েছে। দ্বিতীয় ক্ষেত্রে যদি আমরা ইউ প্রাইম শক্তি ধরি, তাহলে আমরা লিখতে পারবো হাফ কে এক্স স্কোয়ার। এক্ষেত্রে আমরা হাফ কে এক্স স্কোয়ার, যেহেতু হাফ, এই ক্ষেত্রে কে এর মান আমরা যে পেয়েছি, কে এর মান পেয়েছি আমরা ইউ বাই 2 পেয়েছি। যেখান থেকে কিন্তু কে এর মান পেয়েছি আমরা ইউ বাই 2। এখন এই এক্স এক্স হচ্ছে সরণ, আমরা যদি দেখি যে সরণটি দ্বিতীয় ক্ষেত্রে বলা হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে 10 সেন্টিমিটার যদি হয়ে থাকে, তাহলে এটি হচ্ছে 10 উপরে স্কোয়ার রয়েছে, যেহেতু আমাদের এক্স স্কোয়ার রয়েছে। এক্ষেত্রে এটাকে আমরা ক্যালকুলেশন করে লিখতে পারি হাফ ইন্টু ইউ বাই 2 ইন্টু হচ্ছে 10 10 ছিল 100। এটাকে যদি কাটাকাটি করি, তাহলে আমাদের থাকলো এখানে 50। এখন এখান থেকে আমরা লিখতে পারি ইউ বাই ইউ ইন্টু 50 ভাগ হচ্ছে 2। এটা কিন্তু আমরা লিখতে পারি ইউ ইন্টু 50 ভাগ হচ্ছে এক্ষেত্রে এই যে 2। যদি ভাগ দিই, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 25 ইউ। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এই 25 ইউ, এটি হচ্ছে ইউ প্রাইম এর মান। সুতরাং দ্বিতীয় ক্ষেত্রে যে স্প্রিং এর মধ্যে যে বিভব শক্তিটি হবে, সেটি কিন্তু হচ্ছে 25 ইউ। এই ইউ প্রাইমের মান হচ্ছে 25 ইউ। আমরা দেখতে পাচ্ছি যে ঘ নাম্বার যে অপশনটি রয়েছে, এটি কিন্তু হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তোমরা প্রথমবারের মতো যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।